আমরা এতক্ষণ ধরে দেখছিলাম হচ্ছে যে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলোকে কিভাবে আমরা সাধারণ জাবেদার বইতে লিপিবদ্ধ করব। এখন আমরা দেখব হচ্ছে এগুলাকে কিভাবে আমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার বইতে লিপিবদ্ধ করব। তার আগে বলে নিই সাধারণ জাবেদা একটা বা জেনারেল জার্নাল একটা আর ক্রয় ফেরত জাবেদা আর বিক্রয় ফেরত জাবেদা কিন্তু আলাদা। কারণ আমরা জানি যে জাবেদা কিন্তু ২ প্রকার। একটা হচ্ছে বিশেষ জাবেদা আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদারই একটা অংশ ছিল হচ্ছে সাধারণ জাবেদা। নিশ্চয়ই আপনারা যারা বই পড়েছেন আপনাদের জানা থাকার কথা। 9-10 এ আপনারা এগুলো পড়ে এসেছেন। এখন বিশেষ জাবেদার মধ্যে আবার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রধান জাবেদা। মোট ৬ টা। এর মধ্যে যদি আপনি ক্রয় ফেরত জাবেদার ঘর করতে পারেন, আপনি বিক্রয় ফেরত জাবেদারও ঘর করতে পারবেন। কারণ ২ টা কিন্তু একই। শুধু কথাগুলা চেঞ্জ হয়। একইভাবে যদি আপনি ক্রয় জাবেদার ঘর করতে পারেন, আপনি বিক্রয় জাবেদারও ঘর করতে পারবেন। আপনি নগদ প্রাপ্তি জাবেদার ঘর করতে পারলেন, নগদ প্রদান জাবেদারও ঘর করতে পারবেন। আমরা যেহেতু আজকে আলোচনা করছি হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো বা বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো। তো আমরা এখন দেখব হচ্ছে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের জাবেদা আসলে কিভাবে লিপিবদ্ধ করতে হয়। এটা খুবই সহজ। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। আপনারা কিন্তু খুব সহজে এটা ঘরগুলো করতে পারবেন। তার আগে মনে রাখবেন যে ক্রয় ফেরতের ঘর করি বা বিক্রয় ফেরতের ঘর করি, আমাদের মোট ঘর হবে ৬ টা। ৬ টা ঘরের মধ্যেই কিন্তু আমরা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের জন্য আমরা করব। তো আমরা একটা ঘরের মাধ্যমে কিন্তু দুটোই শিখে ফেলবো। এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা যদি ১ম এই ঘর করার জন্য আমরা কি করি? আমরা ১ম এ যে কাজটা করি, আমরা ১ম এ এরকম দাগ দিয়ে নিই। তারপরে আমরা এখন এখানে কি করব? আমরা এখানে লিখব হচ্ছে তারিখের জন্য একটা ঘর করব। তাহলে আমরা এখানে দিব হচ্ছে তারিখ। আমরা ১ম এ লিখতেছি হচ্ছে ক্রয় ফেরতের যাবে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ফেরত। ক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে কিন্তু বই ফেরত। অনেক জায়গায় কিন্তু ক্রয় ফেরত না লিখে লিখে থাকতে পারে যে বই ফেরতের জাবেদা করো। তো সেই ক্ষেত্রে কি করবেন? একই কথা। ক্রয় ফেরতের আরেকটা নামই হচ্ছে বই ফেরত। আর ইংরেজিতে বলা হয় হচ্ছে পারচেজ রিটার্ন। ক্রয় ফেরত লিখলাম আমরা। এখানে লিখবো আমরা ১ম তারিখ বা ডেট। আচ্ছা, এখন ক্রয় ফেরতের সময় আমাদের কি হয়? ক্রয় ফেরতের সময় আমাদের জাবেদাটা কি হয়? একটু জাস্ট চিন্তা করেন। ক্রয় ফেরতের সময় আমাদের সাধারণ জাবেদাটা হয় হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সেইজন্য আমরা এখানে একটা ঘর করব। আর এই ঘরে লিখবো আমরা প্রদেয় হিসাব সমূহ বা অথবা ডেবিট হিসাব সমূহ অথবা লিখতে পারেন পাওনাদার সমূহ। তাহলে আমরা ১ম ঘরে লিখলাম তারিখ আর ২য় ঘরে লিখলাম আমরা প্রদেয় হিসাব সমূহ। অথবা কেউ যদি বলেন যে আমি প্রদেয় হিসাব সমূহ লিখব না। আমি লিখব হচ্ছে ডেবিট হিসাব সমূহ। তাও রাইট। এখন আরেকজন যদি উঠে বলেন যে না, না আমি ডেবিট হিসাব সমূহ লিখব না। আমি লিখব হচ্ছে পাওনাদার সমূহ। তাও রাইট। যেটাই লিখেন ভুল হবে না। কারণ আমরা জানি যে পাওনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। তো আপনি পাওনাদার সমূহ লিখতে পারেন, প্রদেয় হিসাব সমূহ লিখতে পারেন। আর এগুলা যেহেতু ডেবিট হয়, পাওনাদার বা প্রদেয় হিসাব যেহেতু ডেবিট হয়, তো সেইজন্য আপনি ডেবিট হিসাব সমূহ লিখতে পারেন। তাহলে আমরা কিন্তু ২ টা ঘর পেয়ে গেলাম। তারিখ আর হচ্ছে গিয়ে আমাদের ডেবিট হিসাব সমূহ বা প্রদেয় হিসাব সমূহ বা পাওনাদার সমূহ। এরপরে আমরা ৩ নাম্বার যে ঘরটা করব সেটা হচ্ছে আমাদের শর্ত। এখানে হচ্ছে আমাদের শর্ত বা ধারের শর্ত। যদি আপনি বাকিতে বিক্রি করার সময় আমরা জানি যে একটা শর্ত দেওয়া হয় যে, এতদিনের মধ্যে যদি দেন আপনাকে এত% ছাড় দিব। অথবা এতদিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। 2/10 নিট 20 ১০ দিনের মধ্যে দিলে 2% ছাড় দিব অথবা ২০ দিনের মধ্যে আমার টাকাটা দিতেই হবে। এরকম একটা শর্ত দেওয়া থাকে। সো শর্ত থাকলে আমরা সেই শর্তটাও এখানে লিখব। এরপর আমরা লিখব এখানে রেফারেন্স। বা এটাকে বলা হয় ফেস্টিং রেফারেন্স। আমরা শুধু রেফারেন্স দিলেও হবে। আচ্ছা, রেফারেন্সের পরের ঘরে আমরা লিখব হচ্ছে রেফারেন্সের পরের ঘরে আমরা লিখব হচ্ছে নোট। এখন এই নোটটা কি ডেবিট নোট না ক্রেডিট নোট? একটু চিন্তা করেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা জানি যে নোট ২ টা। একটা হচ্ছে ডেবিট নোট আরেকটা হচ্ছে ক্রেডিট নোট। সো ক্রয় ফেরতের জন্য কিন্তু আমরা তৈরি করি হচ্ছে ডেবিট নোট। ক্রয় ফেরতের জন্য আমরা ডেবিট নোট দিব।
তো এটা হবে ডেবিট নোট নাউন বা শুধু ডেবিট নোট, ডেবিট নোট। আর এইখানে আমরা ক্রয় ফেরতের জাবেদাটা লিখবো বা জার্নালটা লিখবো। জাবেদাটা আমরা কোথায় লিখবো? এই ঘরের মধ্যেই আমরা লিখে দিই। তো ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন কেউ বলবেন যে আমি প্রদেয় হিসাব ডেবিট লিখবো না। আমি লিখবো হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। একই তো কথা ভাই। লিখলে হবে, কোনো ভুল নাই। আমি প্রদেয় লিখতেছি। তো আমরা লিখবো হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। এইটাই হচ্ছে কিন্তু আমার ক্রয় ফেরতের ঘর। সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু ক্রয় ফেরতের জন্য ৬ টা ঘর তৈরি করি। ৬ টা ঘর কি, কি? প্রথম হচ্ছে তারিখ, তারপর হচ্ছে প্রদেয় হিসাবসমূহ, তারপর হচ্ছে শর্ত, তারপর হচ্ছে গিয়ে আমাদের শর্তের পরে আমরা লিখি এখানে রেফারেন্স বা এটাকে বলা হয় ফেস্টিং রেফারেন্স, যেটা আপনাদের সুবিধা হয় বড় ঘর করলে উপরে লিখে দিবেন ফেস্টিং রেফারেন্স। এরপর হচ্ছে ডেবিট নোট, তারপর হচ্ছে আমরা উপরে এখানে জাবেদাটা লিখবো। জাবেদাটা কি? পাওনাদার হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট আর হচ্ছে গিয়ে আমার ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ছিল আমার ক্রয় ফেরতের জাবেদা। আমি যেমনটা বলছিলাম, যদি আপনি ক্রয় ফেরতের জাবেদা তৈরি করতে পারেন, আপনি বিক্রয় ফেরতের জাবেদাও তৈরি করতে পারবেন। বিষয়টা একই। এখন যদি আমরা বিক্রয় ফেরতের জাবেদা করি, এখন কথা হচ্ছে ঠিক আছে, আমি ক্রয় ফেরতের জাবেদাটা যদি একটু দেখি যে এখানে আমরা আসলে কি লিখবো? আমরা এখানে যতগুলা আমাদের ফেরত আসবে, বাকিতে বিক্রি করার পরে যত ফেরত আসবে, তারিখ অনুসারে আমরা প্রত্যেকটা ফেরত আকাশ এন্টারপ্রাইজ থেকে ফেরত আসছে ডেবিট নোট নাম্বার লিখবো। আর জাস্ট এখানে টাকার ঘরে আমরা টাকাটা লিখবো যে আকাশ এন্টারপ্রাইজ থেকে আমাদের আকাশ, এটা ধরেন মে মাসের ১ তারিখ। সো মে ১ আকাশ থেকে আসছে আমার ফেরত ধরেন ২০,০০০ টাকা। এরপর ধরেন আমার মে ২ সুমন থেকে ফেরত আসছে ১০,০০০ টাকা। এটা তো ক্রয় ফেরত। সো ক্রয় ফেরত আমরা ফেরত দিচ্ছি। সো আকাশকে ফেরত দিলাম হচ্ছে ২০,০০০ টাকা। সুমনকে ফেরত দিলাম হচ্ছে ১০,০০০ টাকা। এরকম আরো অনেক ফেরত থাকতে পারে। সকল ফেরতকে আমরা পরবর্তীতে যোগ করে দিব যে আমাদের মোট কত টাকা আমরা এই বছর বা এই মাসে বা এই পিরিয়ডে ফেরত দিলাম। এভাবে করে মূলত আমরা ক্রয় ফেরতের জাবেদাগুলো করি। তবে এটা কিন্তু সাধারণ জাবেদা না। এটা হচ্ছে আমাদের ওই যে জাবেদার ২ প্রকার আমরা জানি। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা প্রকৃত জাবেদা। আর বিশেষ জাবেদার মধ্যে কিন্তু আমাদের ক্রয় ফেরতের জন্য একটা ঘর আছে। এবার আমরা করব হচ্ছে বিক্রয় ফেরত। সো বিক্রয় ফেরতেরটা আমরা কিভাবে করব? বের করব। বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরতের আমরা আরেকটা নাম বলেছিলাম যে বিক্রয় ফেরতের আরেকটা নাম কিন্তু হচ্ছে আন্তঃফেরত। বিক্রয় ফেরতের আরেকটা নাম আন্তঃফেরত। ইংরেজিতে বলা হয় হচ্ছে সেলস রিটার্ন। তো বিক্রয় ফেরতের ক্ষেত্রেও কিন্তু তারিখের ঘরটা কিন্তু ঠিকই থাকবে। তারিখের ঘরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা লিখেছিলাম প্রদেয় হিসাব, আর বিক্রয় যখন আমরা করব বিক্রয় ফেরতের ঘর, তখন আমরা এখানে লিখব প্রদেয় হিসাব না লিখে প্রাপ্য হিসাব। এখন কেউ বলতে পারেন, "ভাই আমি প্রাপ্য লিখব না, আমি লিখব যে দেনাদার সমূহ।" হবে ভাই, কোনো ভুল নাই। কারণ প্রদেয় দেনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। সো এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে ক্রয় ফেরতের জাবেদা, আর এবার আমরা দেখব হচ্ছে বিক্রয় ফেরতের জাবেদা। বিক্রয় ফেরতের জাবেদা আমি যেমনটা বললাম, যদি আপনি ক্রয় ফেরতের জাবেদা তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু বিক্রয় ফেরতের জাবেদাও তৈরি করতে পারবেন। ক্রয় ফেরতের জাবেদাতে যেমন ৬টা ঘর থাকে, বিক্রয় ফেরতের জাবেদাতেও কিন্তু ৬টা ঘর থাকে, কিন্তু লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। কারণ আমরা জানি যে কোন সময় কোন লেখাটা আসে। এটা নিশ্চয়ই আপনারা এখন সাধারণ জাবেদাতে নিশ্চয়ই আপনারা দেখে ফেলছেন। এটা এখন আপনাদের জন্য খুবই সহজ হবে। যেমন আমরা এই তারিখ কিন্তু একই থাকবে, তারিখের কোনো চেঞ্জ হবে না। এখানে আমরা যখন ক্রয় ফেরতের ঘর করেছিলাম আমরা লিখেছিলাম হচ্ছে প্রদেয় হিসাবসমূহ অথবা ডেবিট হিসাবসমূহ অথবা পাওনাদার সমূহ। বিক্রয় ফেরতের সময় আমরা এখানে লিখবো হচ্ছে প্রাপ্য হিসাবসমূহ অথবা দেনাদার সমূহ অথবা ক্রেডিট হিসাবসমূহ। কারণ আমরা জানি যে বিক্রয়ক হিসাবের সময় কিন্তু এগুলা ক্রেডিট হয়, সেজন্য আমরা এখানে লিখতে পারি ক্রেডিট হিসাবসমূহ। তাহলে আমরা এখানে যদি লিখি যে প্রাপ্য হিসাব সমূহ, এখন যদি কেউ বলেন যে আমি প্রাপ্য হিসাব সমূহ লিখবো না, আমি দেনাদার সমূহ লিখবো, এটা আমি বললামই হবে। কেউ বলেন যে আমি ক্রেডিট হিসাব সমূহ লিখবো, তাও হবে। তারপরে শর্ত কিন্তু চেঞ্জ হবে না, শর্তের ঘর ঠিকই থাকবে। পোস্টিং রেফারেন্স এটাতেও কোনো চেঞ্জ আসবে না, এটাও ঠিক থাকবে।
এখানে আমরা যখন ক্রয় ফেরতের জাবেদা করেছিলাম, আমরা এখানে লিখেছিলাম হচ্ছে ডেবিট নোট। কিন্তু আমরা জানি যে বিক্রয় ফেরতের সময় আসে হচ্ছে ক্রেডিট নোট। তো আমরা এখানে লিখব হচ্ছে ক্রেডিট নোট। আর এখানে আমরা লিখব হচ্ছে বিক্রয় ফেরতের জাবেদা। সো বিক্রয় ফেরতের জাবেদাটা কি? বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন কেউ যদি বলেন যে ভাই আমি লিখব বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কে বলছে ভুল হবে? একই কথা। সো লিখে ফেলবেন। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত ডেবিট আর হচ্ছে আমার প্রাপ্য হিসাব ক্রেডিট। এভাবে করে আমরা ঘরগুলো করতে পারি। তো এখন আমরা এটাকে আসলে কিভাবে লিপিবদ্ধ করব? ধরেন এখন আমার যেই লেনদেনগুলো দেওয়া আছে সেখানে বলা আছে যে সুমনের নিকট থেকে ফেরত আসছে। ধরেন ২০২৫ সালে আ মার্চের ১ তারিখ। সো মার্চের ১ তারিখে সুমনের নিকট থেকে ফেরত আসলো, যেটা আমি বিক্রি করেছি, বিক্রি করার মাধ্যমে কিন্তু ফেরত আসবে। আর ক্রয় ফেরতের ক্ষেত্রে ফেরত যাবে। তো সুমনের নিকট থেকে ফেরত আসলো ডেবিট নাম্বার ধরেন বলা আছে হচ্ছে 1001। তো আর বাকিগুলো বলা থাকলে লিখবেন, না বলা থাকলে খালি রেখে দিবেন, সমস্যা নাই। ধরেন এখানে বলা আছে হচ্ছে ৳৫০,০০০। তারপরে হচ্ছে ধরেন রাব্বির নিকট থেকে ফেরত আসলো, ধরেন ডেবিট নোট হচ্ছে 1002 ৳২০,০০০। এখন এভাবে করে যতগুলো ফেরত থাকবে, বিক্রয় ফেরত থাকবে সবগুলার টাকা আমরা এখানে বসাবো। আর সব যে প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম বলা থাকবে তাদের নামগুলো আমরা এখানে লিখবো। আর এখানে আমরা তারিখটা সিরিয়ালে বসাবো। তো এভাবে করেই মূলত আমরা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত যে জাবেদার ঘর তৈরি করতে হয়, সেই জাবেদার ঘরটা কিন্তু আমরা তৈরি করি। তো মনে রাখবেন যে যদি আপনি ক্রয় ফেরতের ঘরটা শিখে ফেলেন, বিক্রয় ফেরত আপনার জন্য খুবই সহজ। আবার আপনি বিক্রয় ফেরতের ঘর তৈরি করা শিখে ফেললে ক্রয় ফেরত আপনার জন্য খুবই সহজ। তো আজকের ক্লাসটা মূলত আমরা যে বিষয়টা শিখতে চেয়েছিলাম যে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত কখন হয়, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরতের সাধারণ জাবেদা কিভাবে দিতে হয় এবং ক্রয় ফেরতের জাবেদা আর বিক্রয় ফেরতের জাবেদা কিভাবে তৈরি করতে হয়। আশা করছি বুঝতে পারছেন। তবে এই ভিডিওগুলো শুধু একবার দেখলে আপনি কখনোই ভালো করতে পারবেন না। আপনি যে কাজটা করবেন, ১ম এ একবার ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। দেখার পরে আপনি কাগজ কলম নিয়ে বসবেন। প্লিজ যখনই আপনি ভিডিওগুলো দেখবেন, আপনি কাগজ কলম নিয়ে বসবেন। কাগজ কলম নিয়ে বসে ২য় বার, ১ম বার কাগজ কলম লাগবে না। আপনি জাস্ট শুয়ে বসে যেকোনোভাবে আপনি ১ম বার ভিডিওটা দেখেন। যদি আপনি শিখতে চান, ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন। প্রয়োজনে আপনি ডাউনলোড করে ফেলেন। ডাউনলোড করে ফেললে আপনার এমবি কম যাবে। সো ডাউনলোড করে আপনার ১ম থেকে শেষ পর্যন্ত একবার দেখেন। দেখার পরে ২য় বার যখন দেখবেন, আপনি এবার কাগজ কলম নিয়ে বসেন। আর আমি যে কথাগুলো বলছি বা বোর্ডে লেখার চেষ্টা করছি, আবার আমি কিন্তু এগুলো কিন্তু লিখেও দিচ্ছি। আপনাদের বুঝার সুবিধার জন্য। হয়তো বোর্ডের লেখাগুলো অস্পষ্ট মনে হবে। এবার আপনি এগুলো আবার খাতায় কলমে লিখেন। তাহলে দেখেন যে যখন আপনি ১ম বার দেখলেন, এই ক্লাসটা সম্পর্কে কিন্তু আপনার অলমোস্ট 50% ধারণা হয়ে গেল। এরপরে যখন আপনি এটাকে আবার লিখলেন খাতায়, এই ২য় বার যখন দেখলেন এবং লিখলেন, আপনার কিন্তু এটা 70 থেকে 80% কিন্তু শিখা হয়ে গেল। বাকিগুলো আপনার ক্লাস, আপনার টিচারদের কাছ থেকে আপনি যখন বিভিন্ন সু উম প্রশ্ন ব্যাংকগুলো সলিউশন করবেন, আপনি কিন্তু তখন এগুলো দেখে আরো ভালো করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে মূলত আমাদের আজকে ক্রয় ফেরত আর বিক্রয় ফেরতের ক্লাস। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরের ভিডিওতে এটার সঠিক আনসার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার